আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অন্তর স্যার আছি তোমাদের সাথে। থাকবো আরো আগামী ১ ঘন্টা ইনশাআল্লাহ। সাথে পড়বো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া। একটু বলি, গতদিন এই অধ্যায়টা ২ টা লেকচার হইছে। আজকে ৩ নাম্বার লেকচার, আরো একটা ৪ টা লেকচার লাগবে। তো গতদিন আমরা পড়ছিলাম হচ্ছে তোমার কিছু বিক্রিয়া, যেমন প্রতিস্থাপন, সংশ্লেষণ, সংযোজন, ঠিক না? এই টাইপের কিছু, দহন, এই টাইপের কিছু বিক্রিয়া পড়ছিলাম। মনে আছে কিনা? আমি যদি একটু রিপিট করি, জাস্ট ৫ টা মিনিট। তোমার হচ্ছে সংযোজন বিক্রিয়া কাকে বলে? যদি ২ বা ততোধিক মৌল বা যৌগ পরস্পর যুক্ত হয়ে নতুন কোনো সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ উৎপন্ন করে, তখন তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। আর সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলছিলাম? এই যে সংযোজন বিক্রিয়াতে আমি বললাম ২ বা ততোধিক যৌগ বিক্রিয়া করে। যদি এইখানে বিক্রিয়কে ২ জায়গাতেই ২ টা যৌগ না থেকে যদি ২ জায়গাতেই ২ টা মৌল থাকে, তখন তাকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কে ২ টাই মৌল থাকে না। কিন্তু সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে ২ জায়গাতেই ২ টা অবশ্যই মৌল থাকতে হবে। এর ফলে আমরা বলছিলাম যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়াই সংশ্লেষণ বিক্রিয়া নয়। এরপরে পড়ছিলাম দহন বিক্রিয়া। খুবই সহজ জিনিস, বলছিলাম যে যে কোনো কিছুর সাথে অক্সিজেনের বিক্রিয়াকেই বলা হয় দহন বিক্রিয়া। যে কোনো কিছুর সাথে অক্সিজেনের বিক্রিয়াটা তুমি দেখো, যদি কোনো কিছুর সাথে অক্সিজেন বিক্রিয়া করে তখন তুমি বুঝবা এটাকে দহন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে? এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমি বলছিলাম যে স্বাভাবিক, এটাই দুনিয়ার ধর্ম, যে যে শক্তিশালী সে থাকবে এবং যে দুর্বল সে আউট হয়ে যাবে। ঠিক একইভাবে যদি কোনো শক্তিশালী মৌল দুর্বল কোনো মৌলকে যৌগ থেকে সরায় দিয়ে সেই দুর্বল মৌলের জায়গায় নিজে বসে মানে নতুন যৌগ উৎপন্ন করে, সেটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে কি? একজনের জায়গায় আরেকজন দখল করা। কে দখল করবে? যে বেশি শক্তিশালী সে দখল করবে। ঠিক আছে? ওকে। তাহলে প্রতিস্থাপন, সংযোজন, সংশ্লেষণ, দহন, ৪ টা বিক্রিয়ার কথা আমরা পড়ছিলাম। এই ৪ টা বিক্রিয়া খুব ভালো করে মনে রাখো। সংযোজন, সংশ্লেষণ, প্রতিস্থাপন এবং দহন। ওকে। আজকে আমরা পড়বো প্রশমন বিক্রিয়া। এইটা খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? আমি যদি বলি, তাহলে গত যে ৪ টা বিক্রিয়া তুমি পড়ছো, সেই ৪ টার মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়াটা খুব বেশি আসে। আর সকল সংযোজন বিক্রিয়াই, সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। এই প্রশ্নটা আসে। আর এক কথায় আসে, দহন বিক্রিয়া কাকে বলে? বুঝাইতে পারছি? এই ৩ টা প্রশ্ন। দহন বিক্রিয়া কাকে বলে? এক কথায় উত্তর, ১ মার্কের। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ সহ ব্যাখ্যা করো, ২ মার্কের। আর সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। এটা ৩ বা ৪ মার্কের ক্ষেত্রে আসতে পারে। আর আজকে যেটা পড়তেছো প্রশমন বিক্রিয়া, এইটা পুরা ৪ মার্কের প্রশ্ন আসতে পারে। ওকে? তো প্রশমন বিক্রিয়া কাকে বলে? প্রশমন মানে কি? এটা প্রচুর পরিমাণে লাগবে আজকে এবং আগামীকাল। যত সম্ভব আগামীকালকেও কেমিস্ট্রি ক্লাস আছে। ২ টা দিনেই খুব ভালো করে, হ্যাঁ? প্রশমন মানে কি? প্রশমন মানে হচ্ছে, ধরো তোমরা যে ছেলেরা বিশেষ করে খেলাটা বেশি খেলে, যে ধরো ঠিক আছে আমি যে এরকম করলাম, তুই আমার এখানে মার। কত জোরে ঘুষি মারতে পারিস মার। মানে তুই মার, দেখ আমার কিছু হবে না। মানে আমি চুপচাপ থাকবো। তার মানে কি? আমাকে মারতিছে, আমি মার খাচ্ছি ঠিকই, কিন্তু না, 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 আমার কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। এরকম একটা ভাব। ঠিক আছে? মানে আমি কিন্তু মার খাচ্ছি, কিন্তু আমি এটাকে এক্সপ্রেস করতেছি না। আমি মার খাচ্ছি, আমার ব্যথা লাগতেছে, কিন্তু আমি এক্সপ্রেস করতেছি না যে আমার কষ্ট হচ্ছে। তার মানে কি? আমি যে মার খাচ্ছি এটা আমি বুঝতে দিচ্ছি না কাউকে। এই যে বুঝতে দিচ্ছি না, এটাকে বলা হয় প্রশমিত করা। আমার ভিতরে চেঞ্জ হইতেছে ঠিকই, ভিতরে ব্যথায় ছটফটাইতেছি আমি, কিন্তু আমি বাইরের কাউকে বুঝতে দিচ্ছি না যে আমার ভিতরে চেঞ্জ হয়েছে। খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। ঠিক আছে? আজকে লাগবে না, মানে আগামীকালকে যখন লাশ হাতেলের নীতি, আমি জানি তোমাদের অনেকেরই সমস্যা আছে লাশ হাতেলের নীতি নিয়ে, ইনশাল্লাহ ক্লাসটা করলে কনফিউশন থাকবে না। তো ওইটাতে বেশি প্রয়োজন হবে প্রশমিত ব্যাপারটা। তো প্রশমিত হওয়া মানে কি? কমায় দেওয়া, ব্যথা, জ্বালা, যন্ত্রণা যেটাই থাক বাইরে থেকে বুঝতে না দেওয়া। সোজা সাপটাই সংজ্ঞা যদি আমি লিখি, তাইলে অ্যাসিড এবং ক্ষার, অ্যাসিড এবং ক্ষার পরস্পর
অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করলে তাকে প্রশমন বিক্রিয়া বলে। খুবই সহজ, ঠিক না? অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করলে তাকে প্রশমন বিক্রিয়া বলে। কেন প্রশমন বিক্রিয়া বলা হচ্ছে এটাকে? কারণ হচ্ছে আমরা জানি অ্যাসিড কি, ঠিক না? অ্যাসিড তো খারাপ জিনিস, স্বাভাবিক, এটা ব্যথা তীব্রতা থাকে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাতে না থাকে, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার তাদের যে ধর্ম, সেখান থেকে ধরো লবণ এবং পানি উৎপন্ন করছে, যেই দুইটা কি কোনো হার্মফুল ব্যাপার না। এই যে ক্ষতিকর ব্যাপার থেকে তুমি মানে ইউজফুল না হোক, অন্তত নিউট্রালে নিয়ে আসলা, এটাকে বলা হচ্ছে, এই জন্যই বলা হয় প্রশমন বিক্রিয়া। আমি যদি একটু দেখাই, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এখন তোমাদের মধ্যে অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে স্যার অ্যাসিড কি আর ক্ষার কি? কেউ বলতে পারবা যে অ্যাসিড কি এবং ক্ষার কি? যে বলতে পারবা হ্যান্ড রেজ করো, আমি তাকে আনমিউট করবো ইনশাল্লাহ। যে কেউ বলতে পারবা, এনিওয়ান? আচ্ছা, আবির হাসান। ওকে আবির, তোমাকে আনমিউট করছি, বলো। আবির বলো। যে যৌগ স্যার মানে বিক্রিয়ায় এস প্লাস মানে হাইড্রোজেন প্লাস উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে, আর যে ওএস মাইনাস উৎপন্ন করে তাকে ক্ষার বলে। একদম পারফেক্ট, 100-তে 100। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, জি স্যার, ওয়েল। একদম সঠিক অ্যান্সার দিছে, ঠিক আছে, এইটাই ঠিক আছে। আরেকটু স্পেসিফিকলি বললে, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, কি দান করে? হাইড্রোজেন আয়ন। দ্যাট মিনস এই যে হাইড্রোজেন আয়ন দান করবে কোথায়? জলীয় দ্রবণে, অর্থাৎ বিক্রিয়া করানোর সময় সেই যৌগ মানে সেই যৌগটা থেকে হাইড্রোজেন উৎপন্ন হবে। তুমি তো চিন্তা করে দেখো, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, আমরা জানি কি বিক্রিয়ার নর্মাল ফর্মুলা কি, যে বিক্রিয়া করাইতে গেলে, বিক্রিয়া করানোর সময় কি হাইড্রোক্লোরিক অ্যাসিড সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? কি হয়, প্রত্যেকটা যৌগ বিক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে অবশ্যই ভাঙবে, সরাসরি কখনোই বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সেই যৌগ যে সমস্ত উপাদান দ্বারা অথবা যে সমস্ত মৌল দ্বারা গঠিত, তারা প্রত্যেকে আগে ভাঙবে, ঠিক আছে? যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড ভাঙে, তাহলে কি কি উৎপন্ন হতে পারে? এখানে হাইড্রোজেন উৎপন্ন হবে আর ক্লোরিন উৎপন্ন হবে। তো আমরা জানি কি এই দুইটা গঠন হয়েছে কিভাবে, এইচ প্লাস আর কি ক্লোরিন মাইনাস। তার মানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে অথবা বিক্রিয়ার সময় হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করতেছে, দ্যাট মিনস এই হাইড্রোক্লোরিক এটা হচ্ছে একটা অ্যাসিড। এখন তুমি যা কিছু দেখবা, ঠিক আছে, যে সমস্ত যৌগ দেখবা যেরকম হাইড্রোজেন আছে, ঠিক আছে, এবং মনে হচ্ছে তোমার এটাকে ভাঙলে জলীয় দ্রবণে বা বিক্রিয়ার সময় শুধু হাইড্রোজেন উৎপন্ন করতে পারে, তুমি বুঝবা সেটা অ্যাসিড। আমি যদি একটু দেখাই, H2SO4, আমরা জানি এটা কি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। দেখো তো, এখানে সিম্পলি বোঝা যাচ্ছে SO4 সালফেট কি যৌগমূলক, আর এই যে H2 মানে কি করবে, H প্লাস উৎপন্ন করবে, এই জন্যই সেটা একটা অ্যাসিড। আর ক্ষার কাকে বলে? ক্ষার হচ্ছে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রক্সিল, এটাকে কি বলা হয়? হাইড্রক্সিল। তাহলে একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন। যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দেয় তাদেরকে বলা হয় ক্ষার। তুমি যদি এখানে দেখো সোডিয়াম হাইড্রক্সাইড আছে, তো তুমি চিন্তা করো তো, এটা সোডিয়াম হাইড্রক্সাইড তুমি যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করাও, ভাঙে, তখন কি কি হয়? সবাই লেখো, ঠিক না, যে সোডিয়াম প্লাস আর হাইড্রক্সিল মাইনাস, কি পাইলা? হাইড্রক্সিল আয়ন পাইলা। তাহলে ওইটা কি? একটা ক্ষার। এইভাবে আমরা বুঝবো কোনটা অ্যাসিড এবং কোনটা ক্ষার। ওকে, এখন যদি আমি এই দুজনের বিক্রিয়া করাই, তাহলে কি হয়? বিক্রিয়া করানোর ফলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং পানি। এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা কি বলতো? এটা হচ্ছে খাবার লবণের সংকেত। এটা কি? খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আর এটা কি? আমরা সবাই জানি, পানি। এই যে অ্যাসিড এবং ক্ষার ছিল,
অ্যাসিড এবং ক্ষার এই দুজনের যে ধর্ম, তুমি চিন্তা করে দেখো তার সাথে এই খাবার লবণের ধর্মের কোনো মিল আছে? কিংবা অ্যাসিড এবং ক্ষারের যে ধর্ম তার সাথে পানির কোনো মিল আছে? নাই। তার মানে অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট লবণ এবং পানি উৎপন্ন করে। একে বলা হয় প্রশমন বিক্রিয়া। আমি সংজ্ঞাকারে কি বলতে পারি? যে বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট লবণ এবং পানি উৎপন্ন করে সেই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। ক্লিয়ার? কিছু বৈশিষ্ট্য আছে। প্রশমন বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। মুখস্থ জিনিস। তাপ উৎপাদী বিক্রিয়ার ডেলএইচ কেমন হয়? ঋণাত্মক হয়। ডেলএইচ কি হয়? ঋণাত্মক হয়। আর প্লাস অর্থাৎ তাপ যেটা উৎপন্ন হয়েছে সেটা কই যুক্ত হয়? এই যে উৎপাদের ডান পাশে। এখন বইলো না যে এটা আমি বুঝি না, ঠিক না? প্রচুর পরিমাণে বুঝাইছে এটা আমি গত ক্লাসে। তাইলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড পানির আর উৎপন্ন করবে কত? 57.34 কিলোজুল তাপ। এটা মুখস্থ করবা, পরীক্ষায় আসে যে 1 মোল, কয় মোল পানি উৎপন্ন হয়েছে এখানে? পানি কয়টা আছে? একটা। পরীক্ষায় আসে এরকম যে 1 মোল পানি উৎপন্ন করতে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়? একদম প্রত্যেকটা লাইন বাই লাইন আমি যেগুলো বলি একটু মনে রাখার চেষ্টা করবে, কেমন? 1 মোল পানি উৎপন্ন করতে প্রশমন বিক্রিয়ায় কি পরিমাণ তাপের প্রয়োজন হয়? 57.34 কিলোজুল। আরো স্পেসিফিকলি আরো একটা সংজ্ঞা আছে যে 1 মোল পানি উৎপন্ন করতে যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যখন 1 মোল পানি উৎপন্ন করে সেটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে প্রশমন বিক্রিয়াটা কেমন হবে? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতে কত কিলোজুল তাপ লাগে? 57.34 কিলোজুল তাপ প্রয়োজন হয়। এই ব্যাপারটুকু প্রশমন বিক্রিয়া, অ্যাসিড কিভাবে চিনবো, ক্ষার কিভাবে চিনবো, অ্যাসিড এবং ক্ষার প্রশমন বিক্রিয়া কাকে বলে, কেমন বিক্রিয়া, তাপ উৎপাদী না তাপহারী এবং তাপের পরিমাণ কত, এই কয়েকটা জিনিস একটু আমাকে কমেন্টস করে জানাও যে বুঝছো কিনা। ওকে, ঠিক আছে। একজন কমেন্ট করছে যে বোর্ড কোশ্চেন কবে করাবেন? তুমি মনে হয় গতকালকে থেকে এই কোশ্চেনটা করতেছো। হ্যাঁ, আমি তোমাকে একটু অ্যান্সার দিই। সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন আমরা করাবো নাকি? অবশ্যই করাবো, কিন্তু কখন করাবো তুমি নিজে চিন্তা করো তো ঠান্ডা মাথায়। যদি ফুল চ্যাপ্টারটা শেষ না করে কোশ্চেন সলভে চলে যাই, বোর্ড কোশ্চেনে চলে যাই, তাহলে আমি কি পড়াইলাম, পরীক্ষায় কি আসে, তুমি কি কোনোটা রিলেট করতে পারবা? তুমি রিলেটই করতে পারবা না যে স্যার কি পড়াইলো আর পরীক্ষায় আসছে কি। তার চাইতে আমি আগে অধ্যায়টা শেষ করবো, এটা হচ্ছে পড়ার মেইন থিম। আগে পুরা বইটা আমি ধৈর্য ধরে A to Z বুঝবো। বইয়ে যে লাইনগুলা লিখছে হুদাই হুদাই লিখছে না, তোমাকে বোঝার জন্য লিখছে। আগে বইয়েরটা আমি সম্পূর্ণ বুঝে নিব, তারপর বইয়ের কোশ্চেন সলভ করব। তারপরে আমি কোনো গাইড বা আদার্স কোচিং এর পরিবার থেকে যেগুলো দেওয়া হয় পরীক্ষা নেওয়া হবে সেখান থেকে আগে এমসিকিউ সলভ করব, সৃজনশীল সলভ করব, তারপরে আমি বোর্ড কোশ্চেনে যাবো। দেন তুমি বুঝবা যে ওকে ডান, আমি যা পড়ছি এর বাইরে আমার আর পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ বোর্ড কোশ্চেনে আরো ইজি হয়। আমি যদি আগে বোর্ড কোশ্চেনে চলে যাই তাহলে তো কোনো কাজই হইলো না। ঠিক আছে, করানো হবে, টেনশন নাই। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করো, আমি যে বিক্রিয়াটা লিখছিলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক না? এই দুজন বিক্রিয়া করে উৎপন্ন করছে সোডিয়াম ক্লোরাইড এবং পানি। আসলে এই বিক্রিয়াটা প্রকৃতপক্ষে এইরকম হয় না, দুইটা স্টেপে সম্পন্ন হয়। ঠিক আছে, আমরা একটু দেখি কিরকম হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ভেঙে কি উৎপন্ন করে? হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস। ওকে, এরপরে সোডিয়াম হাইড্রোক্সাইড এইটাও ভাঙে, কি হয়? সোডিয়াম প্লাস এবং হাইড্রোক্সিল মাইনাস। এরপরে এই যে হাইড্রোজেন প্লাস এবং হাইড্রোক্সিল মাইনাস, এরা দুইজন একসাথে যুক্ত হয়, কি হয়? একসাথে যুক্ত হয়। তাইলে এই ক্লোরিন আর এই সোডিয়াম এরা দুজন কি করে? এরা দুজন ফার্স্ট স্টেপে বিক্রিয়া করে না, কি করে? ওইভাবেই থাকে, ক্লোরিন মাইনাস প্লাস সোডিয়াম প্লাস
প্লাস সরি পানি। তাহলে আমি কি বললাম, এইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ভাঙলো, ভেঙে হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন করলো। সোডিয়াম হাইড্রোক্সাইড ভাঙার পরে সোডিয়াম প্লাস এবং হাইড্রোক্সাইড মাইনাস আয়ন উৎপন্ন করলো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সিল আয়ন দুইজন একসাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করলো। এবং এই ক্লোরিন এবং এই সোডিয়াম আয়ন এরা দুজন ফার্স্ট স্টেপে বিক্রিয়া করে না, পরবর্তীতে বিক্রিয়া করে। প্রাথমিকভাবে যেহেতু এরা বিক্রিয়া না করে ওই আয়ন অবস্থাতেই অবস্থান করে, বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তোমার সামনে দুইজন মারামারি করতেছে, ঠিক আছে, বা কি বলবো, খালি মারামারি দিকে যাইতেছে, আচ্ছা রিলেশনই করতেছে, ঠিক আছে, তুমি দাঁড়ায় আসো, মারামারি করলেও দেখো, ওরা প্রেম ভালোবাসা করলেও তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখো, মানে তোমার কোনো ভ্যালু নাই, ও যা করে করুক আমি দাঁড়ায় আছি। তুমি কি আসলে দর্শক, আমরা কি দর্শক, ঠিক না? এই যে, এবং দর্শক কেমন দর্শক, হাততালিও দিই না, কিছুই করি না, নিষ্ক্রিয় ভাবে দাঁড়ায় থাকি, তাইলে কি হইলাম আমরা? নিষ্ক্রিয় দর্শক। এরা দুইজন সেম একই কাহিনী, এরা দুইজন যুক্ত হয়ে গেল, আর এই দুইজন সুন্দর করে ওইভাবেই থাকে। এই জন্য এই দুইজনকে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে বলা হয় দর্শক আয়ন। কি বলা হয়? দর্শক আয়ন বলা হয়। তাহলে দর্শক আয়ন কাকে বলে? যে সমস্ত আয়ন প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ায় অংশগ্রহণ না করে আয়ন অবস্থাতে অবস্থান করে তাদেরকে বলা হয় দর্শক আয়ন। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা দুজন পরস্পর বিক্রিয়া করার সময় হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, কিন্তু ক্লোরিন এবং সোডিয়াম আয়ন এরা দুজন অংশগ্রহণ করে না, তাই এই দুজনকে বলা হয় দর্শক আয়ন। এই ফুল কনসেপ্ট প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে যে কয়টা গেল, বলো ওভারঅল ক্লিয়ার? পারবা? আচ্ছা, একজন বলছে আরেকবার, একজন বলছে স্যার আবার বলেন লিখবো। ওকে, আমি ফার্স্ট লিখি একটু। হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করছে সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া করে উৎপন্ন করছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এরা দুজন এভাবে বিক্রিয়া করে না। প্রথমে হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস, সোডিয়াম হাইড্রোক্সাইড ভেঙে সোডিয়াম প্লাস এবং হাইড্রোক্সিল মাইনাস, দেন ক্লোরিন মাইনাসই থাকে, সোডিয়াম প্লাসই থাকে, আর এই হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে উৎপন্ন করে পানি। এই যে প্রথমত এইটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করছে। উৎপন্ন করার সময় হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে, কিন্তু ক্লোরিন এবং সোডিয়াম আয়ন ফার্স্ট স্টেপে বিক্রিয়া করে না। এই যে সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া না করে দর্শক অবস্থায় অবস্থান করে, তাই এই দুইজনকে বলা হয় দর্শক আয়ন। কি বলা হয়? দর্শক আয়ন। ওকে, অর্পিতা মন্ডল মেবি বুঝছো তুমি? অর্পিতা মন্ডল আমাকে জানাও। ওকে, গুড, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এর বুঝবো কিভাবে যে সোডিয়াম ও ক্লোরিন পরিবর্তন হবে না? প্রথমেই বলছি আমি, প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে পরিবর্তন হবে না। আর বড় কথা হচ্ছে যে সব বিক্রিয়া এভাবেই হয়, ঠিক আছে, ফার্স্ট স্টেপেই যায় না। তোমাদের ছোট ক্লাস জন্য ওই স্টেপগুলো দেখানো হয় না, কিন্তু প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়াটা, এই যে স্টেপটা খুব ভালো মতো বোঝা যায় জন্যই এটা স্পেসিফিকলি বোঝাই দিছে। অন্য কোনো বিক্রিয়ায় তোমার এইটা দেখাইতে হবে না, শুধুমাত্র প্রশমন বিক্রিয়া আসলেই দেখাইতে হবে। ক্লিয়ার? অন্য কোনো জায়গা না, ঠিক আছে? তন্নি, তুমি বড় ক্লাস 10 হিস্ট্রি পরীক্ষা দিবা, ঠিক, তোমার ফুল কেমিস্ট্রি বইয়ের আর কোনো জায়গায় এইরকম তুমি একটা বিক্রিয়া পাবা না। ক্লিয়ার? তাহলে তুমি এটা মনে রাখলেই পারতেছো যে হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এরকম না এরকম, এই বিক্রিয়ার ক্ষেত্রে শুধু আমি এই দর্শক আইনটা দেখাইতে পারবো। ক্লিয়ার তন্নি? বলো। ওকে, এরপরে হচ্ছে এই বিক্রিয়া করায় লাভ কি? আমরা যখন এই যে বলি যে কি হয়েছে, আমার পেটে গ্যাস হয়েছে, আমি হচ্ছে মানে ওষুধ খাবো, ঠিক আছে না, এরকম বলি। আসলে যে গ্যাসটা বলি যে আমরা পেটে গ্যাস হয়েছে, গ্যাস হওয়া মানে কি? পেটে গ্যাস হওয়া মানে কি? পেটে গ্যাস হওয়া অর্থ হচ্ছে তোমার পেটে অ্যাসিড উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? অ্যাসিড। কি উৎপন্ন হয়েছে? অ্যাসিড। ওকে, এরপর আমরা কি করি? সার্জিল খাই, প্যান্টোনিক্স খাই,
এগুলা খাই, ঠিক না, গ্যাসের ওষুধ খাই। কাহিনী হচ্ছে কেন খাই? ধরো পেটে গ্যাস হয়েছে মানে অ্যাসিড, এরপরে আমরা ওষুধ খাইলাম। এই ওষুধ মানে কি? ওষুধে কি আছে বলো? ওষুধে কি এমন আছে যে খাওয়ার পরে আমাদের ব্যথা কমে যায়? বলো 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 বলো, দ্রুত দ্রুত। আবার বলি, চিন্তা করো, ঠিক আছে, আমাদের পেটে গ্যাস হয় তখন আমরা বলি যে মানে ওষুধ খাইতে হবে, ঠিক না? তার মানে গ্যাস মানে কি? অ্যাসিড। এরপরে আমরা কি করি? ওষুধ খাই। ওষুধ খাইলে কি হয়? ব্যথা কমে যায়। তার মানে আমরা কি খাই? যে অ্যাসিড ছিল সেটা আমাদেরকে ব্যথা কমায় দিল। অ্যাসিড ছিল সেটা আমাদেরকে ব্যথা কমায় দিল। এরপরেও বলতে না পারলে, অর্পিতা মন্ডল বলছে খার, ওয়াসিয়া সেতু বলছে খার। গ্যাসের প্রতিষেধক, এটা কোনো কথা হইলো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু নাম বলতে হবে ভাইয়া, আপনি না একটা তন্নি। হ্যাঁ খার, ঠিক আছে। তো আমরা, তারপরে মনে রাখবা, আমরা গ্যাস হইলে যে ওষুধ খাই, সেই ওষুধের ফর্মুলাটা হইতেছে ওষুধটা খার। খাওয়ার ফলে কি হয়? এইটা তোমার পেটের ভিতরে যে গ্যাস আছে সেটাকে লবণ এবং পানিতে উৎপন্ন করে। বাস, পানি শরীরে চলে গেল, আর লবণ তো খারাপ জিনিস না, তখন আমরা ভালো ফিল করি। ক্লিয়ার? তোমাকে যদি পরীক্ষায় আসে যে প্রশমন বিক্রিয়া কাকে বলে বা প্রশমন বিক্রিয়া ব্যাখ্যা করে এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়া কিভাবে কাজে লাগে বুঝাও, বুঝাইতে পারবা? সুন্দর করে লিখে বুঝাই দিবা। ওকে, এই ছিল প্রশমন বিক্রিয়ার ফুল ডিটেলস। খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস এই প্রশমন বিক্রিয়া। আদ্র বিশ্লেষণ। আদ্র মানে কি? আদ্র মানে কি? আর্দ্র মানে হচ্ছে পানি। আমরা বলি না যে আর্দ্রতা কাকে বলে? আমরা বলি না যে আর্দ্রতা কাকে বলে? আসলে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে। কি বললাম? বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে। অর্থাৎ বাতাসে কি পরিমাণ পানি আছে এই বিষয়টাকে বলা হয় আর্দ্রতা। দ্যাট মিনস আর্দ্র মানে পানি। এখন বলতেছে আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র কি? বিশ্লেষণ। সারা জীবন ধরেই পড়ে আসছো যে একটা বাক্য দিছে, দিয়ে বলছে যে এই বাক্যটি বিশ্লেষণ করো। তুমি তখন কি করছো? ওই বাক্যটার আগা মাথা গোড়া যা যা আছে সবকিছু ভাঙছো, বুঝাইছো, এই হইছে সেই হইছে, তার মানে কি পুরো বিষয়টাকে ভেঙে দেওয়া। ঠিক আছে, এইটা হচ্ছে আদ্র বিশ্লেষণ। স্যার বিক্রিয়া সম্পূর্ণ না থাকলে সেটা কিভাবে সম্পূর্ণ করব? ওয়াসিয়া সেতু, আমি না তোমার কথা বুঝি নাই। তুমি একটু ডিটেলস লেখো তো আপু। বিক্রিয়া সম্পূর্ণ না থাকলে বিক্রিয়া কিভাবে সম্পূর্ণ করবে, এটা আমি বুঝি নাই আসলে। আচ্ছা, আর্দ্র বিশ্লেষণ, তাহলে আর্দ্র মানে পানি এবং বিশ্লেষণ মানে ভাঙা। দ্যাট মিনস আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ায় তোমাকে কি দেখাইতে হবে? তোমাকে দেখাইতে হবে যে তুমি পানি নিয়ে বিক্রিয়া করতেছো এবং সেই পানি ভেঙে গেছে। ডান। তার মানে পানি থাকবে তোমার বিক্রিয়ায় এবং পরবর্তীতে এই পানি ভেঙে যাবে। একদম নিখুঁত ভাবে তুমি যদি চিন্তা করো, পানিকে ভাঙলে তুমি কি সোনা দানা গয়না পাবা? না। পানিকে ভাঙলে তুমি কি পাবা? পানিকে ভাঙলে তুমি লাইফ টাইম হাইড্রোজেন আয়ন পাবা এবং আরেকটা কি পাবা? হাইড্রোক্সিল আয়ন পাবা। এইটাই তোমাকে দেখাইতে হবে বিক্রিয়ার ক্ষেত্রে। চলো, সিলিকন ক্লোরাইড যোগ পানি। সিলিকন ক্লোরাইড, এইটার সংকেত, এটা কি? সিলিকন ক্লোরাইড। কেন আমি সিলিকন ক্লোরাইড 4 লিখলাম? কারণ সিলিকনের যোজনী হচ্ছে 4, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, সেই জন্য এখানে 4 লেখা হয়, ঠিক না? সিলিকন ক্লোরাইড যোগ পানি, আমি কি বলছি? এইটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। তার মানে এই পানিটা কি হবে? এই পানিটা ভাঙবে। আমি যদি তোমাকে দেখাই এর পরের স্টেপটা কি হয়, এই সিলিকন প্লাস আর এই ক্লোরিন মাইনাস। ওকে, ওকে। এরপরে এখানে পানি ভেঙে কি হয় বললাম? হাইড্রোজেন প্লাস আর হাইড্রোক্সিল মাইনাস। ডান। এইবার এই সিলিকন চলে যায় এই হাইড্রোক্সিলের কাছে, আর এই প্লাস আর এই মাইনাস। ঠিক আছে, হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড।
তার আগে সিলিকন বিক্রিয়া করায়, সিলিকন আর হাইড্রক্সিল কি উৎপন্ন করবে, সিলিকন হাইড্রক্সাইড। যেহেতু হাইড্রক্সিলের দুজনই এক, সিলিকনের দুজনই চার, দিলাম 4। আর হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে বিক্রিয়াটাতে তুমি এই পানিটাকে ভাঙলা, পানি ভেঙে বিক্রিয়াটা হইলো, এই জন্য এটাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ, অর্থাৎ পানি ভেঙে যাওয়া বিক্রিয়া। আরো একবার রিপিট করি, আর্দ্র মানে পানি, বিশ্লেষণ মানে ভাঙা, তার মানে পানি ভেঙে যাবে এই বিক্রিয়ার ক্ষেত্রে। যেখানে আমি সিলিকন ক্লোরাইড এবং পানিকে বিক্রিয়া করাইলাম, বিক্রিয়া করানোর ফলে সিলিকন ক্লোরাইড ভেঙে সিলিকন প্লাস এবং ক্লোরিন মাইনাস উৎপন্ন করছে, এবং এরপরে এই পানি যেটা ছিল সেই পানি ভেঙে হাইড্রোজেন প্লাস এবং হাইড্রক্সিল মাইনাস উৎপন্ন করছে। তারপরে সিলিকন হাইড্রক্সিল সাথে যুক্ত হয়েছে, যুক্ত কি উৎপন্ন করছে, সিলিকন হাইড্রক্সাইড, এবং হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইটাই হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এখন আমাকে এই প্লাস মাইনাসের এই স্টেপ দেখাইতে হবে না, এই প্লাস মাইনাসের স্টেপ দেখাইতে যাও না, ঠিক আছে? তুমি ডিরেক্ট সোজাসুজি লিখে দিবা সিলিকন হাইড্রক্সাইড যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা দেখাইতে যাও না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে? এই হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া পড়লাম এবং আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া পড়লাম। একটু বলো তো বুঝছো কিনা? আচ্ছা, ওয়াসিয়া সেতু বলছে অনেক প্রশ্নে শুধু বিক্রিয়ক পদার্থ থাকে কিন্তু উৎপাদ থাকে না, সেক্ষেত্রে কিভাবে উৎপাদ চিহ্নিত করবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আউসাব বলছে এগুলা 6 এর, 6 কি এগুলা আছে? তুমি কি ক্লাস 6 এর স্টুডেন্ট আউসাব? ক্লাস 6 এর উপর এবার লেখা দেখে ভাবতেছো ওইটা মেইল অ্যাড্রেস, ঠিক আছে? এই যে তুমি যে জুমে একটা ক্লাস করতেছো না, এটা হচ্ছে জুম অ্যাড্রেস লিঙ্ক, ঠিক আছে? এইটা চিন্তা করে লাভ নেই। আচ্ছা, এখন দুইটা কোশ্চেন পাইছি, একটা হচ্ছে ব্র্যাকেট দিলেন কেন? আচ্ছা, ব্র্যাকেট দিলাম কেন চলো দেখি। সিলিকন হাইড্রোক্সাইড, এইটাকে আমি ব্র্যাকেট দিয়ে 4 লিখছি, এইটা হচ্ছে তোমার কোশ্চেন। ধরো আমি ব্র্যাকেট দিলাম না, তাহলে কি হইতো দেখো তো, সিলিকন ও H4। কোশ্চেনটা করছে যত সম্ভব হচ্ছে অর্পিতা মন্ডল, ওকে। তো এইখানে তুমি যদি ব্র্যাকেট না দাও, ঠিক আছে, তুমি যদি ব্র্যাকেট না দাও তাহলে দেখো তো কি বুঝাই, এই যৌগে সিলিকন আছে কয়টা, একটা, অক্সিজেন আছে কয়টা, একটা, হাইড্রোজেন আছে কয়টা, চারটা। তুমি এটা দেখলে তাই বলবা না অর্পিতা মন্ডল? তুমি তো এটাই বলবা, যেখানে সিলিকন আছে একটা, অক্সিজেন আছে একটা, হাইড্রোজেন আছে চারটা। কিন্তু আসলে কি তাই না, আসলে হচ্ছে সিলিকন যখন ব্র্যাকেট দিয়ে আটকায় এইভাবে লিখবো তখন বোঝা যাবে যেখানে সিলিকন আছে একটা, এবং এই যে হাইড্রক্সিল, হাইড্রক্সিল আয়ন এটা আছে চারটা, এই জন্যই আমাকে ব্র্যাকেট দিয়ে আটকাইতে হবে। অর্পিতা মন্ডল ক্লিয়ার? ওকে, ডান। দ্বিতীয় কোশ্চেন আসছিল হচ্ছে যে বিক্রিয়ায় বিক্রিয়ক দেওয়া থাকে, উৎপাদ কিভাবে চিনবো? ওকে, বিক্রিয়ক দেওয়া থাকে, উৎপাদ কিভাবে লিখবো, ঠিক আছে? আচ্ছা, ধরো সহজ জিনিস দিয়ে শুরু করি। প্রথমত সবসময় ধরো যেটা আমি লিখছিলাম ওইটা দিয়েই বুঝাই। প্রত্যেকটা বিক্রিয়া যখন তুমি করবা, জেনারেল তো মৌলর বিক্রিয়া তো পাবে, সমস্যা হয় না। যেমন হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, হাইড্রোজেনের ক্লোরিন বিক্রিয়া করে, এইগুলো তো তুমি সমস্যা হবে না। সমস্যা হচ্ছে এই টাইপের গুলাতে, ঠিক না, যেগুলো বড় বড় থাকে। প্রত্যেকটা যৌগ যখন গঠন হয়, প্রত্যেকটা যৌগ যখন গঠন হয়, সেই যৌগে কি কি থাকে বলতে পারবা? একটা প্লাস আয়ন এবং একটা মাইনাস আয়ন, তাছাড়া কি কোনো যৌগ গঠন হয়? তুমি চিন্তা করো তো, যে কোনো যৌগ তুমি যখন দুইটা মৌল দ্বারা গঠন করো তখন সেখানে কি কি থাকে ওই যৌগে? একটা প্লাস আয়ন অর্থাৎ ধনাত্মক আয়ন এবং একটা ঋণাত্মক আয়ন। ওই যৌগের গঠন চিন্তা করতে গেলে এটাই জানা যাবে যে এই যৌগটা একটা ধনাত্মক আয়ন এবং একটা ঋণাত্মক আয়ন যুক্ত হয়ে ওই যৌগটা গঠন করছে। তার মানে ওই যৌগটাকে ভাঙলে তুমি একটা ধনাত্মক আয়ন পাবা, একটা ঋণাত্মক আয়ন পাবা। ঠিক একইভাবে তোমাকে এই একটা যৌগকে যখন আরেকটা যৌগের সাথে বিক্রিয়া করাইতেছে, তুমি কিন্তু ওই যৌগটাতেও একটা ধনাত্মক আয়ন পাবা, একটা ঋণাত্মক আয়ন পাবা। তার মানে প্রথম যৌগে একটা প্লাস একটা মাইনাস, দ্বিতীয় যৌগেও একটা প্লাস
একটা মাইনাস মাস্ট। প্রথম যৌগের প্লাসকে পরের যৌগের মাইনাসের সাথে যুক্ত করে দিবা, প্রথম যৌগের মাইনাসকে পরের যৌগের প্লাসের সাথে যুক্ত করে দিবা, বিক্রিয়া শেষ। হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা প্লাস একটা মাইনাস। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম প্লাস হাইড্রোক্সিল মাইনাস। কি বলছি? প্রথম যৌগের প্লাসের সাথে পরের যৌগের মাইনাস যুক্ত হবে, প্রথম যৌগের মাইনাসের সাথে পরের যৌগের প্লাস যুক্ত হবে। এখন হাইড্রোজেন প্লাস এবং হাইড্রোক্সিল মাইনাস প্লাস মাইনাস বিক্রিয়া করে তাহলে মৌল উৎপন্ন করবে, কি হবে? H2O। আর ক্লোরিন মাইনাস আর সোডিয়াম প্লাস কি উৎপন্ন করবে? সোডিয়াম ক্লোরাইড। এইভাবে বিক্রিয়ক থেকে উৎপাদ লিখতে হয়। ঠিক আছে, ওকে। দ্বিতীয়ত কথা হচ্ছে, সব সময় এরকম শুধু প্লাস মাইনাস যোগ করে দিলেই তো আর হয় না, কিছু কাহিনী আছে। যেমন ধরো জিঙ্ক যোগ সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করাই, তাহলে এরা কি করতে পারে? এরা যেটা করতে পারে, জিঙ্ক প্লাস আয়ন উৎপন্ন করবে, হাইড্রোজেন প্লাস সালফেট। এই যে সালফেট, এই সালফেটটা কি? মূলক, যৌগমূলক, ঠিক না? এই জিনিসগুলো তোমাকে জানতে হবে যে এইটা আসলে কি। এখন যদি তুমি এখানে এই সালফিউরিক অ্যাসিডকে এই স্টাইলে ভাঙো যে হাইড্রোজেন প্লাস সালফার প্লাস অক্সিজেন মাইনাস, তাহলে সারা জীবন মরে গেলেও এটা মিলবে না। তার মানে আমাকে জানতে হবে। এইরকম এগুলাকে বলা হয় মূলক বা যৌগমূলক। কি কি আছে? সালফেট আছে, নাইট্রেট আছে, হাইড্রক্সিল আছে, নাইট্রাইট আছে, ফসফেট আছে, ফসফাইট আছে, প্রচুর পরিমাণ এরকম 14-15টার মতো যৌগমূলক আছে, যাদের যোজনী সহ মুখস্থ করতে হবে। তোমাকে কি করতে হবে? যোজনী সহ মুখস্থ করতে হবে। কথা হইতেছে কেন আমি যোজনী সহ মুখস্থ করব? আসো, আমি যখন লিখছিলাম সিলিকন ক্লোরাইড 4 প্লাস পানি, এরপরে আমি যে লিখছিলাম এইভাবে সিলিকন হাইড্রক্সিল 4 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, তখন অর্পিতা মন্ডল জিজ্ঞেসছিল যে ব্র্যাকেট কেন দিছেন। দেখো, নিয়ম হইতেছে তুমি উৎপাদ উৎপন্ন করলা, অর্থাৎ ওই যে আমি বললাম যে প্রথমটার প্লাস মাইনাস, দ্বিতীয়টার প্লাস মাইনাস, পরবর্তীতে এই পাশে যায় এই প্লাস আর এই মাইনাস তুমি যোগ করে দিলা। ঠিক আছে, ধরো ক মৌল আর খ মৌল, এটা হচ্ছে ক হচ্ছে প্লাস আর খ হচ্ছে মাইনাস। আমি ক আর খ পাশাপাশি লিখে দিলে হয়ে গেল? না, ক আর খ পাশাপাশি লিখে দিলে হবে না। উৎপাদে ক খ লেখার পরে ক এর যোজনী খ এর ডান পাশে লিখতে হবে এবং খ এর যোজনী ক এর ডান পাশে লিখতে হবে। ক এর যোজনী খ এর ডান পাশে লিখবে। তাহলে প্রথম পয়েন্ট কি? তোমাকে এই বিক্রিয়কের এইটাকে প্রথমে ভাঙতে হবে প্লাস মাইনাসে, দ্বিতীয়টাকেও ভাঙতে হবে প্লাস মাইনাসে। প্রথমটার প্লাস পরটার মাইনাস তুমি উৎপাদে যা পাশাপাশি লিখবা। লেখার পরে প্রথমটার যোজনী পরেরটার ডান পাশে লিখতে হবে এবং পরেরটার যোজনী প্রথমটার ডান পাশে লিখতে হবে। তার মানে কি? আমাকে অবশ্যই যোজনী মুখস্থ করতে হবে। এইখানে এই কাজটাই হয়েছে। এই যে সিলিকন প্লাস ক্লোরিন মাইনাস হাইড্রোজেন প্লাস হাইড্রোক্সিল মাইনাস, কি করছি? এই প্লাস আর এই মাইনাস যোগ করবো বলছি না? তো ধরো আমি প্রথমে সিলিকন আর হাইড্রোক্সিল লিখছিলাম, এখন আমাকে কি করতে হবে? এর যোজনী একে দিতে হবে, এর যোজনী একে দিতে হবে। সিলিকনের যোজনী 4, সেই 4 দিছে এখানে। হাইড্রোক্সিলের যোজনী 1 মানে এখানে 1 আছে, কিছু দেই নেই মানে 1 আছে। বলো, মোটামুটি একটা বুঝতে পারছো কি? এইটা বহুত ডিটেলস, এটা আরো বোঝা উচিত, যতটুকু বুঝাইলাম তারপরেও। বলো, মোটামুটি একটা আইডিয়া আসছে? অর্পিতা মন্ডল বলো। ওকে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। এরপরে আসো, এই যে দেখো এখানে এখানে কপার সালফেট SO4, ঠিক না? কপার সালফেট কি করছে? কার সাথে বিক্রিয়া করছে? 5 অণু পানি। তাহলে আমরা একটু আগে যখন পড়লাম আদ্র বিশ্লেষণ, যেখানে কি হয়েছে? পানিটা ভেঙে গেছে, ঠিক? আচ্ছা, তাহলে এখানে কি পানি ভেঙে যাবে? তোমরা একটু বলো দেখি, এখানে পানি ভাঙবে নাকি পানি ভাঙবে না? বলো, পানি ভাঙবে নাকি পানি ভাঙবে না? পানি ভাঙবে না। পানি না ভাঙলে কি হবে? পানি ভাঙবে না, পানি না ভেঙে সরাসরি
ওর সাথে যুক্ত হয়ে যাবে, কোনো ঝামেলাই নাই। তার মানে কপার সালফেট ইন্টু 5 মলিকুল অফ ওয়াটার, অর্থাৎ 5 অণু পানি। এই যে ব্যাপারটা খেয়াল করো, তুমি আগের বিক্রিয়াতে অর্থাৎ আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে পানির সাথে বিক্রিয়া করাইছিলা, তখন পানি ভেঙে হাইড্রোজেন হাইড্রোক্সিল উৎপন্ন করে আবার যুক্ত হয়েছিল, পানি ভাঙছিল। কিন্তু এইখানে তুমি পানি যুক্ত করছো ঠিকই, কিন্তু পানি ভাঙে নাই। পানি কি হয়েছে? সরাসরি সংযুক্ত হয়েছে। এই জন্যই এইটাকে বলা হয় পানি যোজন বিক্রিয়া। কি বলা হয়? পানি যোজন বিক্রিয়া। কি বলা হয়? পানি যোজন বিক্রিয়া। এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় যে আর্দ্র বিশ্লেষণ এবং পানি যোজন এই দুইটা বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে পানিটা ভেঙে যাবে। পানি কি হবে? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে পানি ভাঙবে, কিন্তু পানি যোজন বিক্রিয়ার ক্ষেত্রে পানি না ভেঙে সরাসরি ওই যৌগের সাথে সংযুক্ত হবে। আমি আরেকবার বলি, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে পানি ভেঙে যাবে, কিন্তু পানি যোজন বিক্রিয়ার ক্ষেত্রে পানি না ভেঙে ওই অবস্থাতেই সংযুক্ত হবে। এটাই হচ্ছে পানি যোজন বিক্রিয়া। তাহলে আমাকে এবার বলো, প্রথমত আমরা পড়ছিলাম হচ্ছে প্রশমন বিক্রিয়ার ফুল ডিটেলস, এরপরে পড়ছি আর্দ্র বিশ্লেষণ, এবং এখন পড়লাম পানি যোজন বিক্রিয়া। বলেন ফুল ক্লিয়ার কি না? বলো বলো বলো। আচ্ছা, কেন হয়েছে স্যার যুক্ত? বিষয় হচ্ছে যে এইগুলার কোনো ব্যাখ্যা নেই, এটা কেমিস্ট্রি, মানে হুদাই, ঠিক আছে, ও ওইভাবেই আছে এবং ওইভাবেই থাকবে, এটা আল্লাহর সৃষ্টি। মানে এইগুলার কোনো ব্যাখ্যা নাই যে কেন হয়েছে, মানে কি জন্য এই কাজটা করলো। এটার এই যে কপার সালফেট, এটা বলে তুতে, ঠিক আছে, তয় চন্দ্রবিন্দু রুস্যু তয়কারে তুতে। এটা ওর স্ট্রাকচার, মানে ওর স্ট্রাকচারই এরকম সৃষ্টিগত ভাবেই, এটার কোনো ইয়ে নাই, ঠিক আছে। ওকে, আমরা তাহলে 3টা পড়লাম। ওকে, তারপরে যাই। ওকে, এটা কি ক্লাস? কি ব্যাপার ভাই, তুমি জয়েন করছো আবার বলো কি ক্লাস? এটা ক্লাস 10 এর সায়েন্স ক্লাস, ঠিক আছে, কেমিস্ট্রি ক্লাস এটা। আচ্ছা, অনুকরণ। করণ মানে হচ্ছে করা। এই যে তুমি শেষে দেখতেছো করণ, এই করণ শব্দের অর্থ হচ্ছে করা। সমানু শব্দের অর্থ কি? সমানু শব্দটা আসছে সম যোগ অনু থেকে। সমানু শব্দ আসছে কই থেকে? সমযোগ অনু থেকে। সম মানে কি? সম মানে একই। তাহলে সম অনুকরণ, যেটাকে বলা হচ্ছে সমানুকরণ, তার মানে কি? একই অণু থাকবে, তাই না? তুমি তো বলতেইছো সম অণু, তার মানে কি? একই অণু থাকবে। পার্থক্যটা কোন জায়গাতে হবে? আমরা তোমাদের, তোমরা পড়ছো কিনা এরকম আণবিক সংকেত আর গাঠনিক সংকেত, ঠিক আছে, আমি একটুখানি দেখাই। H2O, এই যে এইভাবে লেখাটাকে বলা হয় আণবিক সংকেত। আর আমি যদি এটাকে এভাবে লিখি, এইটাকে বলা হয় গাঠনিক সংকেত। এটাকে কি বলা হয়? গাঠনিক সংকেত। যদি দুইটা যৌগের যদি দুইটা যৌগের আণবিক সংকেত একই হয় কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয়, তবে তাকে বলা হয় সমানুকরণ। চলো সমানু দেখি, তার মানে কি হবে? আণবিক সংকেত একই হবে, আর গাঠনিক সংকেত কি হবে? ভিন্ন হবে। যদি দুইটা যৌগের আণবিক সংকেত একই হয় কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয়, তখন তাকে বলা হয়ে থাকে একে অন্যের সমাণু, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় সমানুকরণ প্রক্রিয়া। চলো দেখাই কিরকম একটা উদাহরণ। NH4CnO, এর নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। এর নাম কি? অ্যামোনিয়াম সায়ানেট। এই যে অ্যামোনিয়াম সায়ানেটকে তুমি যদি ভাঙো, তখন কি হয় জানো? H2NCONH2। দেখো, এইটা আর এইটা, এই দুইজনের আণবিক সংকেত একই। কিরকম? এখানে নাইট্রোজেন আছে একটা, আর এই একটা, কয়টা হলো? দুইটা। হাইড্রোজেন আছে কয়টা?
4টা। কার্বন আছে কয়টা? একটা। অক্সিজেন আছে কয়টা? একটা। তুমি এখানে আসো, নাইট্রোজেন কয়টা? 2টা। হাইড্রোজেন কয়টা? 4টা। কার্বন কয়টা? একটা। অক্সিজেন কয়টা? একটা। তার মানে দুইটা যৌগের আণবিক সংকেত একই, কিন্তু কাহিনী কি, গাঠনিক সংকেত আলাদা। এই দুইজনকে একে অন্যের সমাণু বলা হয়ে থাকে এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় সমাণুকরণ। তাহলে আমি কি বলতে পারি, যে যদি দুইটা যৌগের আণবিক সংকেত একই হয় কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয়, তবে তাদেরকে একে অন্যের সমাণু বলে এবং এই প্রক্রিয়াকে বলা হয় সমাণুকরণ প্রক্রিয়া। যেমন অ্যামোনিয়াম সায়ানেটকে ভাঙলে H2NCO পাওয়া যায়। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে ইউরিয়া। ইউরিয়া যে সারটা জমিতে অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে এই ইউরিয়া। ঠিক আছে, বলো এটা বুঝলাম কিনা, বলো। সমানুকরণ, পলিমারকরণ বিক্রিয়া, এটা খুবই সহজ জিনিস। পলিমারকরণ, পলি মানে কি, আমরা হচ্ছে মনোমার পড়ছি আর পলিমার পড়ছি, সরি তোমরা হয়তো পড়ো নাই, যাই হোক এটা এইচএসসি তে আছে, মনোমার আর হচ্ছে পলিমার। ঠিক আছে, মনো মানে হচ্ছে এক, মনো মানে কি এক, আর পলি মানে হচ্ছে বহু। মনো মানে হচ্ছে এক এবং পলি মানে হচ্ছে বহু। মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম পড়ানো হয় আর কি। স্যার সমানু করলে কি যোগের নাম চেঞ্জ হয়ে যায়? অবশ্যই, ওইটাই তো পার্থক্য। তুমি প্রথমে আমি কি ছিলাম, কি মানে কি লিখছিলাম, অ্যামোনিয়াম সায়ানেট। আমি যখন ভেঙে H2NCO লিখলাম তখন তার নাম হয়ে গেল ইউরিয়া, কারণ তার গঠনিক সংকেত ওই রকম। তার মানে ওই একই যৌগ মানে একই অণুগুলা থাকে, কিন্তু তারা গঠন যে হয়েছে, এই গঠন হওয়ার স্ট্রাকচারটা আলাদা, সম্পূর্ণই আলাদা, এই জন্যই নামও আলাদা। ঠিক আছে, আচ্ছা। পলিমারকরণ, মনো মানে হচ্ছে এক আর এই পলি মানে হচ্ছে বহু। পলিমারকরণ তার মানে হচ্ছে তুমি যদি একই যৌগের অসংখ্য অণু, একটা যৌগের অসংখ্য অণুকে একসাথে যুক্ত করো, তখন তাকে বলা হয় পলিমার। কি বলা হয়? পলিমার। কাহিনী কোন জায়গাতে, এখন যদি তুমি পানি, 1 অণু পানি, 2 অণু পানি, 5 অণু পানি, 10 অণু পানি, যত অণু পানি লাগাও না কেন, কি হবে? পানি 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 এরকম হবে। ঠিক আছে, জেনারেলি পানির এদের পলিমার হয় না, পলিমার গুলো হয় কাদের? পলিমার গুলো হয় জৈব যৌগের। তোমাদের এসএসসি লেভেলে জৈব যৌগ নাই। আমি গত ক্লাসে জাস্ট আইডিয়া দিছিলাম যে জৈব যৌগে সাধারণত কি হয়, কার্বন এবং হাইড্রোজেন, এই দুইটা জিনিস মিলায়ে জৈব যৌগ উৎপন্ন হয়। ইথিন, ইথেন, মিথেন, প্রোপেন প্রচুর পরিমাণে আছে। এইচএসসি তে জাস্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে। ঠিক আছে, সেকেন্ড পেপার পুরাটাই এই জৈব যৌগের উপরে, মাথা আর মাথা থাকবে না, মাথা হ্যাং হয়ে যাবে। ঠিক আছে, জিনিস পড়তে পড়তে, যাই হোক ডিটেলস তখন বুঝবা আরো। তো পলিমারকরণ এই বিক্রিয়াগুলো হয় হচ্ছে তোমার এই জৈব যৌগ দিয়ে। আমরা নর্মাল যে বিক্রিয়াগুলো পড়ি, সোডিয়াম ক্লোরাইড, পানি, সোডিয়াম হাইড্রোক্সাইড, এইগুলা দিয়ে পলিমারকরণ হয় না, পলিমারকরণ হয় জৈব যৌগ দিয়ে। এবং ওই জৈব যৌগগুলা কি করে, প্রত্যেকটা অণু একটা অণুর পর আরেকটা অণু শিকল আকারে যুক্ত থাকে। কি আকারে যুক্ত থাকে? শিকল আকারে। আমি ওই যে লিখলাম না H2NCO, এই যে কি হয়েছে, একটা একটা বন্ড আকারে যুক্ত হয়েছে, শিকল আকারে যুক্ত হয়েছে না, এই যে এইরকম। ঠিক এই জৈব যৌগগুলা একটা আর একটার উপর সাথে এরকম যুক্ত থাকে শিকল আকারে। ঠিক আছে, তখন এদেরকে বলা হয় পলিমার। অর্থাৎ যদি একই যৌগের অথবা একটি যৌগের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বড় যৌগ গঠন করে, তখন তাকে বলা হয়, সেই বিক্রিয়াটাকে বলা হয় পলিমার। কি বলা হয়? পলিমার বলা হয়। ঠিক আছে, ওকে, আমি যদি একটু দেখাই তাহলে পলিমারকরণ বিক্রিয়াটা অনেকটা এরকম, একটা NCH2 ডাবল বন্ড। আচ্ছা, এখন আবার বইলো না যে স্যার কি ভাই কি মানে ডাবল বন্ড বলতেছেন, এই যে এখানে দেখো 2টা দাগ দেওয়া। ঠিক আছে, এটার নাম হচ্ছে ইথিন। এটার নাম কি? ইথিন। আর এই যে ডাবল বন্ড, এরকম বন্ড অনেকগুলো হয়, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। ঠিক আছে, সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেন, ডাবল বন্ড থাকলে অ্যালকিন, আর ট্রিপল বন্ড থাকলে অ্যালকাইন। ইন্টারমিডিয়েট আছে। তো আমরা এটুকুই বুঝি, ডাবল বন্ড আছে, বললাম না অ্যালকিন, তার মানে হচ্ছে ইথিন। এটা
ওকে, আমি ডিটেলসে যাচ্ছি বেশি। সোজা কথায় একই যৌগের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত থাকলে তাদেরকে বলা হয় পলিমার। ঠিক আছে, এইখানে এন দ্বারা বুঝাইছে অসংখ্য অণু। এন দ্বারা কি বুঝাইছে? অসংখ্য অণু। অর্থাৎ ইথিনের অসংখ্য অণু একসাথে যুক্ত হওয়ার পরে এরকম করছে এন। ঠিক আছে, সিঙ্গেল বন্ডে পরিণত হয়। এখানে সি আগে পরে লেখাতে কোনো সমস্যা নাই। এই যে ইথিনের, ইথিন কি? এই একটা ইথিন, আর এন লেখা মানে হচ্ছে অসংখ্য ইথিনের অণু। অসংখ্য ইথিনের অণু বিক্রিয়ার পরে এরকম একটা শিকল আকারে পরিণত হয়, তখন তার নাম হয় পলিথিন। কি নাম হয়? পলিথিন। বলো কি নাম হয়? পলিথিন। এবার বলো বুঝছো কি না? আচ্ছা, আমি আরো একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি তোমাকে কি বলছিলাম যে মনোমার আর পলিমার। মনোমার মানে হচ্ছে একটার, পলিমার মানে অসংখ্য। ইথিন এটা কি? মনোমার। পলিথিন এটা কি? পলিমার। একটা এমসিকিউ আসে এরকম যে ইথিনের পলিমারের নাম কি? ইথিনের পলিমারের নাম কি? তার মানে ইথিন, ইথিনের পলিমারের নাম পলিথিন। উল্টাও আসতে পারে যে পলিথিনের মনোমারের নাম কি? তাহলে পলিথিনের মনোমারের নাম, মনোমারের নাম ইথিন। কারণ মনোমার মানে একটা, যেটা সেইটা হচ্ছে মনোমার। আর এই যে তুমি অসংখ্য অণু একসাথে যুক্ত করার পর যেটা পাইলা পলিথিন, সেটা হচ্ছে পলিমার। মোট কথায় পলি থাকলে পলিমার, পলিথিন থেকে পলিমার, আর সিঙ্গেল যেটা সেটা হচ্ছে ইথিন। বোঝা গেল কিছু? বলো পলিমারকরণ বুঝছো কিনা? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, এটা এটা একটু কমই বুঝবা, ঠিক আছে? এটা একটু ডিটেলস তোমাদের বইয়ে, মানে এই চ্যাপ্টারের, আমি জানি তোমাদের বই আছে পরে, এত ডিটেলস নাই। ঠিক আছে, বা ওইটা পড়ে আসলে এটা বুঝতে সুবিধা হবে, ওইটা না পড়লে এটা বুঝতে হবে না। তো এইখানে শুধু এইটুকুই মনে রাখো, ইনশাল্লাহ সামনে যখন আমরা ওই চ্যাপ্টার পড়াবো তখন ইনশাল্লাহ আরো ভালো করে ক্লিয়ার করে দেবো আমি। এইখানে একটা সংজ্ঞায় মনে রাখবে এরকম, যে পলিমারকরণ কাকে বলে? যদি কোনো একটি যৌগের অসংখ্য অণু একসাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, তাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। একদম সহজ, বাস। তাহলে আমরা যদি চিন্তা করি একদম প্রথম দিন থেকে চিন্তা করতে, আমি কি কি পড়ছিলাম? রাসায়নিক বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ায় পড়ছি, তাপ হাতে বিক্রিয়ায় পড়ছি, তাপ উৎপাদী বিক্রিয়ার ডেল এইচ এর মান কেমন, কি জন্য মাইনাস হয় পড়ছি, তাপ হাতে বিক্রিয়ায় কি হয় সেগুলো পড়ছি, সংযোজন, সংশ্লেষণ, প্রতিস্থাপন, দহন, প্রশমন, পলিমারকরণ, পানি যোজন, পানি বিশ্লেষণ, এই এতগুলা জিনিস আমরা আল্লাহর রহমতে পড়ছি। ডান। আমাদের আর একটা ক্লাস দরকার, নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে জারণ, বিজারণ, এবং আরো একটা হচ্ছে লা সাতেলিয়ের নীতি। নেক্সট ক্লাসে এই দুইটা জিনিস পড়লে আমাদের এই চ্যাপ্টার শেষ। নেক্সট ক্লাস বলতে আগামী কালকে মনে হয় ক্লাস আছে। তো জারণ, বিজারণ এবং লা সাতেলিয়ের নীতি নেক্সট ক্লাসে পড়ে শেষ। বলো আজকের ক্লাসে কি বুঝছো কিনা? আপনি একটা তো অধঃক্ষেপণ বিক্রিয়া বাদ গেছে, হ্যাঁ অধঃক্ষেপণ বিক্রিয়া বাদ গেছে, ওটাও দেখাবো কালকে। এই ইথিন থেকে পলিথিন, হ্যাঁ ঠিক আছে, ওকে। ইয়াফিন জাহান, ইনশাল্লাহ ওইটা পরবর্তীতে তুমি হচ্ছে এরপরে তোমাদের আর একটা চ্যাপ্টার আছে জৈব যৌগের, ওইখানে বুঝাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, একটু তোমাদের কাছে আমি কথা বলি, ঠিক আছে? তোমরা 14-15 জন আছো, সেটা ক্লাস 10 স্টুডেন্ট এমনিতে কম, এসএসসি ব্যাচ, প্লাস তোমরা সবাই বড় হয়ে গেছো, দেখা যায় যে ম্যাক্সিমাম রেকর্ড ক্লাস করে। ঠিক আছে, তো করুক, সেটা বিষয় না। এখন আমার কথা হচ্ছে তোমাদের কেমিস্ট্রিতে কিন্তু এসএসসি সিলেবাসে আছে মনে হয় 5 থেকে 5টা চ্যাপ্টার। এই যে মোটামুটি স্লো যাচ্ছে না, কিন্তু ডিটেলস প্রত্যেকটা জিনিস বুঝাইতেছি। তো তোমরা কি চাও? 6টা চ্যাপ্টার, আচ্ছা তোমরা কি চাও যে এইভাবেই যাব, নাকি চাও যে আরো ফাস্ট, যে না স্যার আপনি 2 দিনে এক চ্যাপ্টার শেষ করায় দেন? তোমরা যেভাবে চাবা সেভাবে শেষ করব। ঠিক আছে, তোর নিয়ে বলতেছি, তোমরা যেভাবে চাও আমি সেভাবে করব। ঠিক আছে, আমার তোমাদের রেসপন্সটা পাওয়া উচিত, কারণ আমার কাছে মনে হয় যে প্রায় 60-70 জন আছে, কিন্তু 14-15 জন ক্লাস করে। তো এরা সিরিয়াস, এবং নামগুলো আমার মনেও থাকে। এই যে তন্নি আছে, যে আফরিন জাহান, তমা রানী, তারপরে শ্রাবন্তী, ওই যে অর্পিতা মন্ডল, এগুলো আমার মনেই থাকে। ঠিক আছে, আমি মানে চিনে ফেলছি আল্লাহ রহমতে। আবির, সামিয়া, আউসাফ, ঠিক আছে, মনে থাকে। কাজী মিম আছে, তাসিন আছে, ইমরান নাজির। স্যার বেস্ট ফার্স্ট পড়াইলে বুঝতে পারবো না, হ্যাঁ ঠিক আছে স্যার, আস্তে আস্তে বেশি করে ভালো করে বুঝেই করেন। ঠিক আছে, আমার কাছেও এটাই মনে হয়, বুঝছো? যে মানে আমি চিন্তা করছিলাম, মানে এরকম একটা অবজেকশন আসছিল মাঝখানে, যে
হ্যাঁ, এতদিন লাগে কেন এক চ্যাপ্টার শেষ করতে? তারপরে সিলেবাসটা দেখলাম যে কি ব্যাপার, আছে 6টা চ্যাপ্টার। তো আমি যদি এক চ্যাপ্টার 1 মাস ধরেও শেষ করি, তাও তো মানে টাইম বাঁচে থাকবে আরো। ঠিক আছে? তো ওই জন্যই চিন্তা করলাম যে না, মানে প্রতি সপ্তাহে ২টা করে যেহেতু ক্লাস হয় কেমিস্ট্রি, তো ঠিক আছে। ২ সপ্তাহে ১ চ্যাপ্টার শেষ। বাস তারপরে কি করব? মানে প্ল্যান এরকম ছিল যে ২ সপ্তাহে একটা চ্যাপ্টার শেষ করব। তারপরে ওটার এমসিকিউ সিকিউ সলভ করাবো একটা ক্লাসে এইভাবে। কিন্তু মানে সবার এত পরিমাণ, ধরো সবাই খালি শেষ করে দেন, শেষ করে দেন, স্যার শেষ করে দেন। মানে ওই অধ্যায় পড়ান, শেষ করে দেন। ঠিক আছে? কিন্তু ওই ধৈর্যটা নাই মাথার মধ্যে। যে আমি কালকের চিন্তা করতেছি যে কালকে আমার স্কুলে সিটি আছে, ওইটা শেষ করায় দেন। আমাকে যদি আজকেই শেষ করে দেন। না ভাই, তুমি লং চিন্তা করো যে তোমার পরীক্ষা আছে ৬ মাস পরে। তুমি যখন ফার্স্ট শেষ করে গেলা, তখন তুমি পরে আর বুঝবা না। তার চেয়ে ধীর স্থির ভাবে পড়ো। ঠিক আছে? আচ্ছা, পলিমারকরণটা আরো একবার বলতে বলছে। তোর নিয়ে আমি একটু বলি। একই যৌগের একই যৌগের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করলে তাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। কিভাবে বলা যায়? একই যৌগের কতগুলো অণু, যৌগ কি আলাদা আলাদা ছিল? আলাদা আলাদা ছিল না কিন্তু। ওই যে ইথিনই থাকবে সব। ঠিক আছে? তার মানে একই যৌগের অসংখ্য অণু, একই যৌগের অসংখ্য অণু কি করবে? পরস্পরের সাথে যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে কি করবে? বৃহৎ অণু গঠন করবে। এইটাকেই বলা হবে, এই বৃহৎ অণুটাকেই বলা হবে পলিমার, এবং এই বিক্রিয়াটাকে বলা হবে পলিমারকরণ বিক্রিয়া। তাহলে একই যৌগের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করবে, তাকে বলা হবে পলিমার। এই বিক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। প্রথমে যেটাকে তুমি বিক্রিয়া করাইছো সেটাকে বলা হবে মনোমার, এবং শেষেরটাকে বলা হয় পলিমার। উদাহরণ হিসেবে এখানে ছিল ইথিন, আর এখানে ছিল হচ্ছে পলিথিন। তার মানে ইথিনের পলিমার হচ্ছে পলিথিন, আর পলিথিনের মনোমার হচ্ছে ইথিন। তন্নি বুঝতে পারছো? পলিমারের উদাহরণটা আচ্ছা ঠিক আছে, বুঝাই দিচ্ছি। ওকে ওকে, তন্নি বুঝতে পারছে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ভিডিওটা অফ করছি, তোমরা কেউ যাও না। ঠিক আছে, একটু লাইনে থাকো। জাস্ট একটা জিনিস আমি একটু তোমাদেরকে দেখাবো। আমি একটু অন করে নেই, তারপর আমি তোমাদেরকে দেখাই। একটু লাইনে থাকো। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে তোমরা সবাই মানে যারা মেন্টর গ্রুপে অ্যাড আছো তারা তো এমনিতে কল করো, কিংবা ধরো যে তুমি পেমেন্ট করতে পারতেছো না, রিনিউ করতে অ্যাক্সেস দেওয়া হয় নাই তোমাকে, রেকর্ড ক্লাস দেখতে পারতেছো না, বা এই যে যাবতীয় সমস্যাগুলা, ঠিক না? মানে তোমাকে কেউকে জিজ্ঞাসা করতে হচ্ছে। এখন থেকে আর এই কাজ করা লাগবে না। এডু পরিবার তোমাদের জন্য এই বিষয়টা আরো সহজ করছে। এখানে দেখো, ভিজিট তো তুমি করছোই, এগুলো তো তোমরা করতেই পারো, যথেষ্ট বড় হয়ে গেছো। তোমরা জেনারেলি এই নাম্বারগুলোতে কল দাও, ঠিক না? এই নাম্বারগুলোতে কল দাও, তখন একটু সমস্যা থাকতে হয় বা এটা সেটা। দেখো এখানে লেখা আছে হটলাইন নাম্বার, একদম এই হটলাইন নাম্বারে এই যে 09647821821, 821 821, একদমই ইজি কিন্তু নাম্বারটা বুঝতে পারা। 821 821, 821 821, লাস্ট আগে কত? 09647। ঠিক না? তুমি এই নাম্বারে কল দিলে তোমাকে অপশন দিবে যে রিনিউ এর জন্য, ওয়েবসাইটে লগ ইনের জন্য, ক্লাসের জন্য, এক্সামের জন্য, মেন্টরের জন্য, যা মন চাই তুমি সেই অনুযায়ী। আমরা যেমন গ্রামীণ ফোন কল দিলে বলি না যে 1 চাপুন 2 চাপুন 3 চাপুন, এরকম জাস্ট ক্লিক করবা, তোমাকে সেই সুবিধা, ওই কাজটা যে করে তার কাছে নিয়ে যাবে ইনস্ট্যান্ট, এবং তুমি সেখান থেকে সমাধান পেয়ে যাবে। তোমাকে ধরো গ্রুপে মেসেজ করেও মানে বসে থাকতে হবে না, কোনো জায়গাতে অপেক্ষা করতে হবে না, ইনস্ট্যান্ট এগুলো তুমি সমাধান পাবা। 09647821821। তার মানে এই না যে তুমি রাত 2টায় কল দিবা, ঠিক না? অফিস টাইম তুমি 9টা থেকে রাত 10টা পর্যন্ত কল দিতে পারো, তারা এগুলো নিয়ে কাজ করবে, তোমাকে সমাধান করে দেবে ইনশাল্লাহ, যাতে তোমাদের জন্য আরো ইজি হয়। মনে থাকবে তো নাম্বারটা? 821 821, কোড নাম্বার 09647। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এডু পরিবারের সাথেই থাকবা। ওকে, ইনশাল্লাহ। এরপর তোমাদের তো মনে হয় আরো ক্লাস আছে, ক্লাসে উপস্থিত থাকো, ক্লাস করো। তো আজকে তো ক্লাস নাই তোমার, তো আজকে 2টা ক্লাস হয়েছে। প্রথমে মনে হয় ম্যাথ উচ্চতর গণিত ক্লাস হয়েছে। ঠিক আছে, আগামীকালকে দেখা হবে তোমাদের সাথে। কালকে কিন্তু জারণ বিজারণ এবং লাশ হাতেলির নীতিটা সুন্দর করে, অন্তত আমি যতটুকু পারি চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।